মানুষ আজ পর্যন্ত কোনো ভুল করেনি, সে এখন পর্যন্ত কোনো কিছু করার চেষ্টাই করেনি। আলবার্ট আইনস্টাইন প্রায় 100 বছর আগে গবেষণা করে এমন কিছু থিওরি আবিষ্কার করেছিলেন যা সে সময় সাধারণ মানুষ থেকে শুরু করে এমনকি বিজ্ঞানীদের কাছে পর্যন্ত অবিশ্বাস্য ছিল। কিন্তু বর্তমান সময়ে বিজ্ঞানীদের আবিষ্কৃত থিওরির সাথে আলবার্ট আইনস্টাইনের সেই থিওরিগুলো মিলে যাচ্ছে। আইনস্টাইন এমন এক বিজ্ঞানীর নাম যিনি একাই 1000 বিজ্ঞানীর কাজ করতে পারতেন। যে সকল বিষয় নিয়ে আমরা সাধারণ মানুষ চিন্তা করা তো দূরের কথা, আমাদের কাছে সেগুলো অনেক দুর্বোধ্য বলে মনে হতো, সেই দুর্বোধ্য বিষয়গুলোকেই আমাদের সামনে সহজভাবে উপস্থাপন করতেন আইনস্টাইন। পদার্থবিদ আলবার্ট আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটি অর্থাৎ E=mc² এই সূত্রের আবিষ্কারক। আলবার্ট আইনস্টাইন এমন সব তথ্য আবিষ্কার করেছিলেন যা পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছিল, আর এই সব তথ্যের জন্যই আলবার্ট আইনস্টাইন পেয়েছিলেন নোবেল পুরস্কার, যা আমাদের সাধারণ মানুষের চিন্তার বাইরে, আমাদের কল্পনা শক্তির বাইরে। সেই সকল বিষয়গুলোকে গবেষণা করে বাস্তবে সহজভাবে উপস্থাপন করত আলবার্ট আইনস্টাইন। প্রশ্ন হলো, আইনস্টাইনের ভিতরে কি এমন ছিল যা সাধারণ থেকে অসাধারণ করে তুলেছিল আইনস্টাইনকে? এ সকল জটিল তত্ত্বের আবিষ্কারের কারণে মানুষ মনে করত আইনস্টাইনের ব্রেন অন্যান্য সাধারণ মানুষের চাইতে ভিন্ন প্রকৃতির। বিষয়টি বিজ্ঞানী আইনস্টাইন কিছুটা বুঝতে পারতেন, তাই মৃত্যুর আগে বিজ্ঞানী আইনস্টাইন বলে গিয়েছিলেন মৃত্যুর পর যেন তার দেহ নিয়ে কোনো রকমের পরীক্ষা নিরীক্ষা বা গবেষণা করা না হয়। কিন্তু বিজ্ঞানী আইনস্টাইনের ইচ্ছাকে সম্মান জানানো হয়নি। চলুন আজকের ভিডিওতে জেনে আসি বিজ্ঞানী আইনস্টাইনের ব্রেনে কি ছিল যা তাকে অন্যান্য সাধারণ মানুষের চাইতে আলাদা করেছিল। সালটা 1955-এর 13 এপ্রিল। প্রিন্সটন হাসপাতালে আইনস্টাইন মারা গেলে ময়নাতদন্তের জন্য যে ডাক্তার এসেছিল সে ডাক্তার আইনস্টাইনের মস্তিষ্ক চুরি করে। সেই ডাক্তারের নাম ছিল থমাস হার্বি। কিছুদিন পর যখন বিষয়টি জানাজানি হয় তখন প্রিন্সটন হাসপাতাল থেকে থমাস হার্বিকে বরখাস্ত করা হয়। এরপর ডাক্তার হার্বি আইনস্টাইনের ছেলে হান্স আলবার্টের কাছে তার বাবার ব্রেন নিয়ে গবেষণা করার জন্য অনুমতি চায়। ডাক্তার হার্বি গবেষণার সুবিধার জন্য এই ব্রেনের বিভিন্ন দিক থেকে বেশ কিছু ছবি তুলেন, তারপর 240টি ভাগে ভাগ করেন। এই 40টি ভাগকে 1000-এরও বেশি স্লাইডে তৈরি করেন। এরপর এগুলোকে বক্সবন্দি করে পুরো পৃথিবীর বিভিন্ন দেশের রিসার্চ সেন্টারগুলোতে পাঠিয়ে দেন। দীর্ঘ 30 বছর গবেষণার পর 1985 সালে প্রথম গবেষণাপত্র বের হয়। এরপরে আরও অসংখ্য গবেষণাপত্র বের হয়। গবেষণা অনুযায়ী সাধারণ মানুষের ব্রেনের চাইতে আইনস্টাইনের ব্রেন অনেকখানি আলাদা। আলবার্ট আইনস্টাইনের ব্রেনের ওজন 1230 গ্রাম ছিল, কিন্তু একজন সাধারণ মানুষের ব্রেনের ওজন 1400 গ্রাম হয়ে থাকে। সবচেয়ে বড় পার্থক্য সেটা হচ্ছে সাধারণ মানুষের চাইতে ব্রেনের কর্পাস ক্যালসাম অনেকটাই বড়। আমাদের ব্রেনের বাম অংশ শরীরের ডান অংশ নিয়ন্ত্রণ করে, আর ডান অংশটি বাম অংশ নিয়ন্ত্রণ করে। যদি ব্রেনের ডান অংশ কোনো ভুল করে তবে তাৎক্ষণিকভাবে বাম অংশ সংকেত দেয়। একইভাবে যদি ডান অংশ কোনো ভুল করে তাহলে তাৎক্ষণিকভাবে বাম অংশ সংকেত দেয়। এখন আপনার মনে হতে পারে আইনস্টাইনের ব্রেনের কর্পাস ক্যালসাম কী ভূমিকা পালন করছে। কর্পাস ক্যালসাম বড় হওয়াতে আইনস্টাইন একই সময়ে একাধিক জটিল বিষয় নিয়ে ভাবতে পারত। এমনকি আইনস্টাইনের ব্রেনের সেরিব্রাল কর্টেক্স মস্তিষ্কের বাকি অংশগুলো থেকে অনেক পাতলা ছিল। এই পাতলা অংশের ঘনত্ব তুলনামূলকভাবে অনেক বেশি, যে কারণে তার গাণিতিক দক্ষতা ছিল অদ্ভুত রকমের। কাগজ কলম ছাড়াই যে কোনো জটিল সমস্যার সমাধান করতে পারতেন খুব সহজে। এবার প্রশ্ন আসতেই পারে, আইনস্টাইন কি জন্মগতভাবে মেধাবী ছিল? 14 মার্চ 1979 সালে জার্মানে জন্মগ্রহণ করেন আলবার্ট আইনস্টাইন। ডাক্তাররা লক্ষ্য করে শিশুটির মাথা তুলনামূলকভাবে অন্যান্য বাচ্চাদের চাইতে কিছুটা বড়। ডাক্তাররা এবং বাবা মা ভাবে হয়তো এই শিশুটি বিকলাঙ্গ হবে। আপনি জানলে অবাক হবেন, আইনস্টাইন টানা 4 বছর একটি কথাও বলেনি। একদিন রাতে ডিনার করছিলেন, হঠাৎ বলে ওঠে, আজকে স্যুপ খুব গরম। এরপর বাবা মা আইনস্টাইনকে জিজ্ঞাসা করে কেন সে এতদিন চুপচাপ ছিল, কথা বলেনি। উত্তরে আইনস্টাইন বলেন, এতদিন সবকিছু ঠিকঠাক ছিল, ইচ্ছা করেই কথা বলিনি। আইনস্টাইন তারিখ এবং ফোন নাম্বার মনে রাখতে পারত না। জন্মের প্রথম 4 বছর আইনস্টাইন কোনো কথা না বলেও পরবর্তীতে যখন কথা বলা শুরু করে তখনও খুব কম কথা বলতো। সবকিছু যুক্তি দিয়ে বিচার করার চেষ্টা করত।
স্কুল জীবনে অনন্য বিষয়ে খারাপ থাকলেও বিজ্ঞান ও গণিতে ছিল বেশ পারদর্শী। মাত্র 14 বছর বয়সে আইনস্টাইন ক্যালকুলাস ও ইন্টিগ্রেশনের অঙ্কের মাস্টার হয়ে গিয়েছিল। এমনকি অঙ্ক ও বিজ্ঞানের ক্লাসে যখন কোনো প্রশ্ন করার জন্য আইনস্টাইন হাত তুলতেন তখন প্রফেসররা ঘাবড়ে যেতেন, কারণ আইনস্টাইনের প্রশ্নগুলো অনেক সময় প্রফেসররাও উত্তর দিতে পারতো না। এই পুরো বিশ্বব্রহ্মাণ্ড একটিমাত্র সূত্র দিয়ে ব্যাখ্যা করতে চেয়েছিলেন আইনস্টাইন। বিজ্ঞানীদের মতে জন্ম থেকে আইনস্টাইনের ব্রেন অন্যান্য সাধারণ মানুষের চাইতে আলাদা ছিল। বিভিন্ন গাণিতিক সমস্যা ও জটিল সমস্যার সমাধানের মাধ্যমে আইনস্টাইনের ব্রেন জন্মের পরে বিকশিত হয়। বিজ্ঞানী আইনস্টাইনের ব্রেন নিয়ে এখনও গবেষণা চলছে। হয়তো ভবিষ্যতে আইনস্টাইনের ব্রেন সম্পর্কে আমরা আরও অনেক অজানা তথ্য জানতে পারব। বিজ্ঞানী আইনস্টাইন জটিল সমস্যার সমাধানের মাধ্যমে নিজের ব্রেনকে বিকশিত করছে, তেমনি যে কোনো মানুষ চাইলেই নিজের চেষ্টা ও পরিশ্রমের মাধ্যমে নিজের মেধাকে বিকশিত করতে পারে।